ওয়েলকাম টু রেডিও রামধনু। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো অশরীরীর তৃতীয় এপিসোডে। আজকে তোমাদের জন্য রয়েছে এমন একটা ঘটনা, যে ঘটনাটা শোনার পর তোমাদের সমস্ত গায়ে কাঁটা দেবে। আমরা সবাই ভগবানের পুজো করি, ভগবানের আরাধনা করি, কিন্তু এই ভগবানের পুজো বা আরাধনায় এতটুকু ভুল বা ত্রুটি দেখা দিলে তার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই তোমরা শুনবে আমাদের আজকের এই এপিসোডে। আজকের এই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে ত্রিপুরা থেকে রিয়া দেবনাথ। তোমরাও যদি তোমাদের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে গিয়ে তোমাদের ঘটনা আমাদের এক্ষুনি পাঠিয়ে দাও। শুনতে থাকো রেডিও রামধনুতে আমাদের আজকের এপিসোড নাম্বার 3। ত্রিপুরা থেকে রিয়া দেবনাথ পাঠিয়েছে আমাদের আজকের এই সত্যি ঘটনা। রিয়া ঠিক যেভাবে পুরো বিষয়টা লিখে পাঠিয়েছে, আমি সেভাবেই পুরোটা তোমাদেরকে শোনাচ্ছি। দাদা, আমি তখন মধ্যম গ্রামে থাকি। কাছেই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করার জন্য আমাকে ত্রিপুরা থেকে মধ্যম গ্রামে গিয়ে থাকতে হয়েছিল প্রায় 3 বছর। আমার ফার্স্ট ইয়ারের সময় এই ঘটনাটা আমি নিজের চোখে দেখেছিলাম এবং প্রায় মাস খানেকের জন্য খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রথম থেকে বলি, আমি মধ্যম গ্রামে এক মুসলিম বাড়িতে ভাড়া নিয়ে থাকতাম। 2 কামরার ঘর ছিল সেটা, সাথে একটা বাথরুম আর একটা রান্নাঘর। একটা ঘরে আমি থাকতাম, আরেকটা ঘরে আমার মতোই আরও 2 জন স্টুডেন্ট থাকতো। একজনের নাম রিম্পা আর একজনের নাম কোহিনূর। হ্যাঁ, একটা রুমে ওরা 2 জন শেয়ার করে থাকতো। খুব অল্প দিনেই আমরা 3 জন খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আচ্ছা, তার আগে বলে রাখি, রিম্পা নামের মেয়েটি ছিল বাংলাদেশের, কোহিনূর নামের মেয়েটি থাকতো হাবড়াতে। তবুও প্রতিদিন যাতে খুব বেশি যাতায়াত করতে না হয়, তাই সে ইউনিভার্সিটির কাছে মধ্যম গ্রামেই ঘর ভাড়া নিয়ে থাকতো। রিম্পা যেহেতু কোহিনূরের সাথে থাকতো এবং রিম্পার মনে হয়েছিল কোহিনূর যেহেতু মুসলিম, সেই জন্য সে সেই একই ঘরে হিন্দু দেবদেবীর পুজো করবে না, তাই রিম্পা তার সব ঠাকুর আমার ঘরেই রাখত। আমার ঘরে তেমন বিশেষ কিছু ঠাকুর ছিল না, একটাই হনুমানজির ছবি ছিল শুধু। রিম্পা আবার কৃষ্ণ ঠাকুরের বিরাট ভক্ত, ওই ইস্কনের ভক্ত ছিল। ওর কাছে ছিল একটা বেশ বড়ই কৃষ্ণ ঠাকুরের মূর্তি, সঙ্গে আরও কিছু ছবি টবি ঠাকুরের। ও প্রতিদিন মালা জপ করত, ঠাকুরকে খেতে দিত, আমাদেরও প্রসাদ দিত ভোগ হিসেবে। এবার আসা যাক আসল ঘটনায়। রিম্পা প্রতিদিনই তার সব ঠাকুরকে পুজো করতে আসতো আমার ঘরে। ঠাকুরের সামনে ভোগ লাগাতো মিষ্টি, ফল ইত্যাদি। একবার রিম্পার সাথে কোনো এক কারণে আমার ভীষণ রকমের ঝগড়া কথা কাটাকাটি হয়, ফলে রিম্পা আমার ঘরে আসা বন্ধ করে দেয়। যেদিন বিকেলে রিম্পার সাথে আমার এসব ঝগড়াঝাটি হয়, সেদিনই দুপুরে ও আমার ঘরে থাকা ওর ঠাকুরের মূর্তিকে ভোগ লাগায়। ভোগ হিসেবে ছিল কাটা ফল আর মিষ্টি। সেই দিনের পর থেকে রিম্পা পরপর 2 দিন আমার ঘরে আসেওনি, আর আমার সাথে ওর কোনো কথাও হয়নি। 2 দিন বাদে সকালে একদিন আমি খেয়াল করে দেখি, রিম্পার ঠাকুরের সামনে যে ভোগ লাগানো ছিল সেগুলোর কাটা ফল, যেমন আপেল, কলা, পেয়ারা ইত্যাদি, প্রায় পচে গিয়েছে এবং পোকা লেগে গিয়েছে তাতে। আমি রিম্পাকে কল করে তখন বলি সে যেন এসে এগুলো পরিষ্কার করে যায় আর তার ঠাকুরগুলো নিয়ে চলে যায় তার ঘরে। তখন আমি জানতে পারি রিম্পা বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে ভোরেই। সে বলে ফিরে এসে সব ঠিক করে দেবে সে। তো আমিও ওর ঠাকুরে আর হাত দিইনি, কিছু সরাইও নি, পরিষ্কারও করিনি। এসব পুজো টুজোর ব্যাপারে আমি কিছুই জানি না, যেহেতু প্রথম সেমিস্টার তার 1-2 দিন আগেই শেষ হয়ে গিয়েছিল আমাদের। তাই আমিও রিম্পা বাড়ি চলে যাবার পরের দিনই বাড়ি চলে যাই। কোহিনূরের বাড়ি কাছেই, তাই সে শেষ পরীক্ষা দিয়েই বাড়ি চলে গিয়েছিল। অতএব আমিও চলে যাওয়ার পরে পুরো বাড়িটাই তখন ফাঁকা একেবারে।
আমি ফিরে আসি 1 সপ্তাহ পরেই। রিম্পা, কোহিনূর কেউই তখনও ফেরেনি বাড়িতে। কোহিনূরের তারপরের দিনই ফেরার কথা। সুতরাং আমি যেদিন ফিরলাম আমি বাড়িতে একদমই একা সেদিন। বাড়ি ফিরে আমার ঘরে ঢুকেই আমার কেমন একটা লেগেছিল প্রথমেই। ভূত বা ওই জাতীয় কোনো কিছু নয়, তবে কেমন একটা অতিরিক্ত শান্ত চারিদিক। ফ্লোরটা কেমন ভেজা ভেজা, আগে এমন কোনো দিনও হয়নি। আমি ফিরেছিলাম দুপুরের দিকে, তাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে চুল আঁচড়াতে যাব, তখনই আমার চোখ পড়ে রিম্পার সেই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটায়। বিশ্বাস করো দাদা, আমার বলতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনও। আমি স্পষ্ট দেখেছিলাম কৃষ্ণ ঠাকুরের মূর্তিটার চোখ বেয়ে নেমে আসছে জল। তখন বিকেল, বাইরের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে, তবুও কেমন একটা ভয়, আমি একেবারেই নড়তে পারছিলাম না। ঠাকুরের সামনে রাখা প্লেটে সাজানো মিষ্টি, ছোট ছোট করে কাটা আপেল, কলা, পেয়ারা তখন একেবারে পচে কালো হয়ে গিয়েছে প্রায়। খুব উগ্র খারাপ একটা গন্ধ আসছে সেখান থেকে। আমি হঠাৎ তখনই বসে পড়ি মূর্তিটার সামনে। আমার মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ যেন ভীষণ কষ্ট বুকে নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেই দৃশ্য দেখতে চাইছিলাম না, তবুও যেন কোনো একটা অজানা শক্তি আমাকে জোর করে বসিয়ে রেখেছিল ঠাকুরের সামনে। আমি শত চেষ্টাতেও উঠতে পারছিলাম না ওখান থেকে। এভাবে প্রায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কেটে যায়, তাও আমি উঠে যেতে পারিনি। বাইরে তখন আলো নেই একেবারে, সন্ধে, ঘরেও আলো জ্বলছে না কোনো, অন্ধকার। তাও আমি অন্ধকারেই স্পষ্ট দেখতে পাচ্ছি ঠাকুরের মুখ, চোখ, আর চোখ থেকে নেমে আসা জল। হঠাৎ চারিদিক থেকে ভীষণ জোরে বেসুরো, খুব বেসুরো একটা সুর ভেসে এলো, বেসুরো বাঁশির সুর। বিশ্বাস করো দাদা, আমার তারপর আর কিচ্ছু মনে নেই। আমাকে পরের দিন কোহিনূর দেখতে পায় আমি ঘরের মেঝেতে সেন্সলেস হয়ে পড়ে আছি। কোহিনূরই আমাকে সেখান থেকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায়। বাড়ি ফিরে খাবার, ওষুধ এসব খেয়ে খানিকটা ঠিক লাগলেও ভয়ে তখনও কাটেনি আমার। সেদিন রাতে আমি শুয়েছিলাম কোহিনূরের সাথে, তবুও সেদিনও অদ্ভুত সব ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আমি যতবারই চোখ বুজছি ততবারই ভেসে উঠেছিল মূর্তির ভেজা ভেজা চোখ দুটো। এভাবেই ঘুমিয়ে পড়েছি। ভোর রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। পাশে ঘুমোচ্ছে কোহিনূর। আমি আবার শুনতে পেলাম সেই বিকট বিশ্রী বাঁশির শব্দ। আগের দিনের থেকে আরও জোরে। তারপর যা হলো সেটা আমি আজও ভাবতে গেলে আমি নিঃশ্বাস নিতে পারি না ঠিক মতো। আমি দেখেছিলাম সেই মূর্তিটা ছোটাছুটি করছে সমস্ত ঘরে। সঙ্গে ভীষণ কান্নার আওয়াজ, ওই বিশ্রী বাঁশির শব্দ। আমি ভয়ে কোহিনূরকে জাপটে ধরে চিল্লে উঠেছিলাম সেদিন। কোহিনূরকে খুলে বলেছিলাম সব। তখনই আমার মাকেও কল করেছিলাম। সবাই বলল ঠাকুরের সামনের ওই পচে যাওয়া ফলগুলো সরিয়ে দিয়ে সব পরিষ্কার করে দিতে, ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বালাতে। সেদিন ভোরেই আমি সব পচা ফল, মিষ্টি সেই মূর্তির সামনে থেকে সরিয়ে দিলাম, পরিষ্কার করলাম সব, জ্বালিয়ে দিলাম ধূপ। তারপর সেসব আর হয়নি কিছুই। তবুও যে ভয় আমি পেয়েছিলাম তার দরুন জ্বরে ভুগতে হয়েছিল আমাকে প্রায় গোটা 1 মাস। জ্বরে এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে আমার মাকে ত্রিপুরা থেকে এখানে আসতে হয়েছিল। তবুও সেই জ্বর নিয়েও প্রত্যেকটা দিন আমি ওই মূর্তির সামনে ধূপ জ্বালাতাম, মোমবাতি জ্বালাতাম। রিম্পা ফিরেছিল প্রায় 3 মাস পর। শুনেছিলাম বাংলাদেশে তার ভীষণ জ্বর হয়েছিল, ইভেন তাকে হসপিটালেও ভর্তি হতে হয়েছিল। রিম্পা এখানে ফেরার পর বলেছিল তার ঠাকুরগুলো সে তার ঘরে নিয়ে যাবে। আমি বলেছিলাম না, এখানেই পুজো কর,
আমিও পুজো করে দেব। আমি তারপর থেকে প্রত্যেক দিন সেই ঠাকুরকে পুজো করেছি। এখন প্রায় অনেকটা সময় কেটে গেছে। আমিও এখন ত্রিপুরাতেই। রোজ ভগবান কৃষ্ণের চরণে ফুল দিই, ধূপ দেখাই। জীবনে প্রচুর ভালো জিনিস ঘটেছে, ভীষণ ভালো চাকরি করছি, ভগবান আমার মঙ্গল করেছেন। ওয়েল, এটাই ছিল রিয়ার পাঠানো সমস্ত ঘটনাটা, যেটা রিয়া আমাদেরকে মেল করে পাঠিয়েছে। আমি এই ঘটনাটা শোনার পর জাস্ট এটুকু ভেবেছি, বুঝতে পেরেছি যে ভগবান নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই। তুমি যদি ভগবানকে পুজো না করতে পারো তাহলে বেকার বেকার করে দরকার নেই না এসব কিছুর, তাই না? ভগবান আমাদের কাউকেই বলে না যে তুমি আসো আমাকে পুজো করো, কিন্তু আখ বাড়িয়ে আমরা যখন পুজো করতে যাই, যাওয়ার পর ভগবানের এই অবস্থা করে রেখে দিই, তখন এরকম ঘটনা তো ঘটতেই পারে। পজিটিভ এনার্জির নেগেটিভ হতে কিন্তু সময় খুব একটা লাগে না, তাই না? তাই ভগবানকে পুজো করার আগে, ভগবান নিয়ে ছেলে খেলা করার আগে তার পরিণতি কি হতে পারে সেটা মাথায় রাখা ভীষণ জরুরি। যাই হোক, তুমিও যদি তোমার সাথে ঘটা এরকম হরর ইনসিডেন্ট, সত্যি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, আমার গলায় রেডিও রামধনুতে শুনতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে গিয়ে সেখানে তোমাদের ঘটনা পাঠাতে পারো আমাকে। বাই দ্য ওয়ে, রিয়া দেবনাথকে প্রচণ্ড ধন্যবাদ তার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রিয়া। তোমরা শুনছিলে রেডিও রামধনুতে অশরীরীর তৃতীয় এপিসোড। আমাদের আজকের এপিসোড ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু।